21শে জুলাই মঞ্চ হতে বলে ওখানে দেবেন না, ওখানে মহারানী মঞ্চ বাঁধা হয়। 15 বছর ধরে কাউকে করতে দিয়েছে ওখানে? ওটা কি মহারানী নাকি মমতা ব্যানার্জি? যে মহারানীর মঞ্চ হয় বলে, মহারানীর মঞ্চ বাঁধা হয় বলে ওখানে কেউ যেতে পাবে না? ওরা যা অত্যাচার করেছে 15 বছরে, ওদের অনেক বেশি ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। কার ফ্ল্যাট কিভাবে এসছে, সায়নের ফ্ল্যাট কিভাবে এসছে, রচনার ফ্ল্যাট কিভাবে এসছে, সেটা দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণবাবুর বিষয়। ওদের যে শুধুমাত্র এই ধর্মতলা বা সেই চত্বরে হবে তা না, বা কেউ কেউ বলছে দুটো মঞ্চ হবে না, তৃণমূলের মঞ্চ জেলে জেলে মঞ্চ হবে। আজকে মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ের মঞ্চে সঙ্গ দেবে তো এই টলিউডের নায়ক নায়িকারা, যারা স্টেজ আলো করে বসে থাকতো? বিচারপতির ছবি নিয়ে এসে সেই বিচারপতির ছবি পায়ে মারিয়েছেন। আজকে মানুষ আপনাদেরকে পায়ে মারিয়ে দিয়েছে। যাত্রা করো, ঠিক আছে চলে এসো, নাটক করো চলে এসো, সিনেমা করো চলে এসো। তার তো একটা রাজনৈতিক বোধ বুদ্ধি তৈরি করে নিয়ে রাজনীতিতে নিয়ে আসা উচিত ছিল। ডিজে বাজাবেন আর তার একটু টিউনিং শুনবেন না, তা তো হয় না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে হাইকোর্টকে রীতিমতো সেন্ট্রাল ফোর্স নামিয়ে রীতিমতো ইন ক্যামেরা প্রসিডিংস করে কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল কালীঘাটের কাকুর। এবার বুঝুন কালীঘাটের ভাইপোদের কি অবস্থা। না দিল্লিতে ক্ষমতায়, না কলকাতায় ক্ষমতায়, না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে রয়েছেন, না কেন্দ্রের সরকারে রয়েছেন, তারপরেও চার্টার্ড ফ্লাইট। কেন? কি থেকে আসছে? কুইট প্রো রিলেশন কি? দেখুন, রক্ষা কবচ দেওয়ারও কথা নয়। ডিজে বাজাবেন আর তার একটু টিউনিং শুনবেন না, তা তো হয় না। রাজনীতি করতে এসছে মানুষের ভালোর জন্য, নিশ্চিতভাবেই ডিজে বাজিয়ে শ্মশানে তোলার জন্য না। কোথাও বলছেন শ্মশান আমাকে রিকোয়েস্ট করেছে শ্মশান তৈরি করে, চুল্লি তৈরি করার জন্য। আবার কোথাও বলছেন যে একটু ডিজে বাজবে। তো মানুষ ডিজে বাজিয়ে দিয়েছে। আজকে ডিজে বাজানোর জন্য রক্ষা কবচ পেতে, কখনো কণ্ঠস্বরের নমুনা থেকে রক্ষা কবচ পেতে আপনারা বারবার ছুটছেন। আদালতে ছুটে লাভ হবে না, নিশ্চিতভাবে আপনাদের এই তাপ উত্তাপ পেতে হবে। দেখুন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল পুলিশের প্রসিড করার একেবারে অধিকার রয়েছে, এবং আমি মনে করি পুলিশের উচিত প্রপার ইনভেস্টিগেশন। রচনার ফ্ল্যাটের গল্পটা আপনারা জানেন? বলবো নাকি? বলছেন বর্ষিয়ান আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফ্ল্যাটের গল্প বলবো নাকি? বলছি দুজনেই তো তৃণমূল কংগ্রেস দলের থেকে আসছে। কে কিভাবে আর কিভাবে ফ্ল্যাট করে বলবে আমি তো আর সে বলতে পারবো না। সেটা দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণবাবুর বিষয়, তাদের দলের বিষয়। কে তৃণমূল এনসিপিআই, কে তৃণমূল কালীঘাট, তারা ঠিক করবেন কার ফ্ল্যাট কিভাবে এসছে, সায়নের ফ্ল্যাট কিভাবে এসছে, রচনার ফ্ল্যাট কিভাবে এসছে, কে কিভাবে দিয়েছে, কে কিভাবে আছে নাকি, ওর কোনো ফেস ভ্যালু আছে, সেটা তারা ঠিক করবেন কার ফেস ভ্যালু আছে, কার ফেস ভ্যালু নেই। তবে আমি এটুকু বলতে পারি অবশ্যই যে নিশ্চিতভাবে রচনা বন্দ্যোপাধ্যায় বা অন্য যারই বলুন না কেন, এরা তো একটা নিশ্চিতভাবে একটা পজিশন গেইন করেছিলেন, সে মানুষের মধ্যে তাদের ইম্প্যাক্টও ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে, আপনি যে কোনো পেশার মানুষকে রাজনীতিতে নিন, কোনো অসুবিধা নেই, তার তো একটা রাজনৈতিক যাত্রাপথের প্রয়োজন হয়। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই যাত্রাপথটাকে না তৈরি করেই, যাত্রা করো ঠিক আছে চলে এসো, নাটক করো চলে এসো, সিনেমা করো চলে এসো, তার তো একটা রাজনৈতিক বোধ বুদ্ধি তৈরি করে নিয়ে রাজনীতিতে নিয়ে আসা উচিত ছিল। আর আজ আপনি যাকে জনপ্রতিনিধি হিসেবে আইনসভায় পাঠিয়েছেন, সে আইনসভায় পাঠানোর যোগ্য কিনা সেটা আগে জাজ করেছেন? করেননি। আপনি আইনসভায় পাঠিয়েছেন না, ওর ফেস বিক্রি হয়, ওকে 4টে মানুষ চেনে, ঠিক আছে ওর নামে 2টো ভোট হবে। রচনা যেটা বলছে সেটা তো একেবারে অস্বীকার করার মতো কথা না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজনৈতিক কর্মীদের দিতেন না? তার কারণ একটা পদে 6 জন দাবিদার, কনফ্লিক্ট হবে। আর উল্টে একটা উপর থেকে আরেকজনকে চাপিয়ে দিলে কনফ্লিক্টটা থাকবে না। নাম্বার 1। নাম্বার 2, ওর রাজনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে এসে প্রশ্ন করবে না। এই দুটো কারণে মূলত ও কি করতো, এই ধরনের যত টলিউডের সব শিল্পী ছিল, এই মিমি, নুসরত, রচনা,
বলছে কি ধুঁয়ো বেরোচ্ছে, ওই তো কারখানা ধুঁয়ো বেরোচ্ছে। তৃণমূল কংগ্রেসে সবাই মমতা ব্যানার্জির নামে ভোট চেয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছে যে উদ্দেশ্যে, তো ক্ষমতা পাওয়ার জন্য করেছেন। কিন্তু আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেত, এরা কেউ বিপ্লবী হতো? এরা কেউ বিপ্লবী হতো না। আজকে সব বিপ্লবী কেন হয়েছে? সব দলটা হেরে গেছে বলে। আজকে দলটা থাকবে না, এই অস্তিত্ব থাকবে না। আমি ভোটের আগেই বলেছিলাম, আদর্শহীন রাজনীতি করলে এই পরিণতি হয়। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেই পরিণতি হয়েছে। যে আপনার দলকে কোনোদিন ভালোবাসলো না, আপনার দল করলো না, আপনার সাথে 4 কদম চললো না, তাকে নিয়ে এসে রাজনীতিতে ঢুকিয়ে তাকে সব এমএলএ এমপি বানিয়েছেন। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় বলছে আমার ফেস ভ্যালুটাকে তারা ব্যবহার করেছে। সেটা মানে ভুল কথা নয়। মানে এটা তো কুইড প্রো রিলেশন ছিল, যে ওর ফেস ভ্যালু ব্যবহার করবে এবং তাতে ওর মানে আমার রাজনৈতিক, অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক কর্তৃত্বকে কেউ চ্যালেঞ্জ করবে না। দুটোই হয়েছে। ফলে সেই জন্য এই যে কথাগুলো বলছে সেটাও মানে একেবারেই যে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কথা তা নয়, কিন্তু এটাও ঠিক, রচনা বন্দ্যোপাধ্যায়ের এমন ফেস ভ্যালু হয়ে যায়নি যে আপনি সামনের ইলেকশনে একটা পঞ্চায়েত জিতে দেখান, পঞ্চায়েতে জিততে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অপরাধ হলো রাজনীতিটাকে অরাজনৈতিকরণ করে দিয়েছে, এক। দ্বিতীয় হচ্ছে রাজনীতিতে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে নিজের শৈল্পিক রূপ দিয়েছেন, যেটা অভাবনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো বড় অপরাধ। এক হচ্ছে রাজনীতিতে অরাজনীতিকরণ করা, দ্বিতীয় হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটাকে শৈল্পিক রূপ দেওয়া। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিভিন্ন সময় আমাদের দেশের রাজনীতিতে হয়েছে, হয়নি তা না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শৈল্পিক রূপ দিয়েছে। এই স্তরের, এই লেভেলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোনোদিন হয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা এই পশ্চিমবঙ্গে প্রতিদিন নতুন নতুন চ্যাপ্টার খুলে। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির আপনি যদি তদন্ত দেখেন, একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে। সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল যে ব্যক্তির, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখা যাচ্ছে যে তার সেই রিপোর্ট চলে এসছে। আবার থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকা যে বিখ্যাত উক্তি কালীঘাটের কাকু, সেই কালীঘাটের কাকুর কণ্ঠে উঠে আসা আরো কত জনের কাছ থেকে 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে 100 কোটি টাকা তুলতে হবে, 3 জনকে 20 কোটি টাকা করে দিতে হবে, এই সমস্ত কিছু চার্জশিটে মেনশন আছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাচ্ছিল না, নেওয়া যাচ্ছিল না, রাদার আমি বলবো নিতে দিচ্ছিল না। তার কারণ SSKMPG সেই সময়ে আপনি জানেন যে সেটা একেবারে ওখানে ঢুকিয়ে দেওয়া হতো। তারপরে তার যে কি রোগ হতো এবং তার যে কি চিকিৎসা চলতো, মাসের পর মাস চিকিৎসা চলছে, কিন্তু রোগী আর সুস্থ হতো না। 4 মাস ধরে কণ্ঠস্বরের নমুনা পাওয়া গেল না। আদালতে, মহামান্য বিচারপতি অমৃত সিনহার আদালতে সেই সময় দরজা বন্ধ করে হিয়ারিং হলো ইন ক্যামেরা, যাতে কোনোভাবে কাকপক্ষিতেও টের না পায় যে কি নির্দেশ হচ্ছে। তার কারণ টের পেয়ে গেলে ওখানে আবার কি রোগ বাঁধিয়ে ফেলবে তার তো কেউ জানে না। রীতিমতো সেন্ট্রাল ফোর্স নামিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হয়েছিল 4 ঘন্টার মধ্যে। মানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে হাইকোর্টকে রীতিমতো সেন্ট্রাল ফোর্স নামিয়ে রীতিমতো মানে ইন ক্যামেরা প্রসিডিংস করে কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল কালীঘাটের কাকুর। এবার বুঝুন কালীঘাটের ভাইপোদের কি অবস্থা। নেতা তো তারাই যারা সাধারণ মানুষের সামনে নির্দ্বিধায় চলে যেতে পারে। এদের নেতৃত্ব এমন নেতৃত্ব, ডিম খাওয়ার ভয়ে, টমেটো খাওয়ার ভয়ে, মানুষের গালি খাওয়ার ভয়ে এখন বাড়ির সামনে পর্দা লাগাচ্ছেন, কোন বাড়িতে থাকছেন তার কোনো নিজের বাড়িতে থাকতে পারছেন না। এতদিন বিরাট বাড়িতে সামনে শত শত পুলিশ, এখন সেই বাড়িতে আছেন না, বলছেন না আমি ওই বাড়িতে থাকি না, ওই বাড়িতে থাকি। ভিউ কাটার কি জন্য? তিনি ভয়েস টেস্ট তো করতে এলেনই না, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভিউ কাটার লাগাচ্ছে বাড়ির সামনে। কি পর্দা লাগিয়ে কি আড়াল করার বা কি লুকানোর চেষ্টা করছে? পর্দা লাগিয়ে দেখুন, তাদেরই তো লুকাতে হয় যাদের অনেক কিছু লুকানোর থাকে, মানুষের থেকে লুকাতে চাইছেন।
মানুষকে এতদিন যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পৌঁছে দিয়েছিলেন, এখন মানুষ তাদের ঘৃণা করছে। সেই ঘৃণার আগুন থেকে বাঁচতে মানুষের থেকে ওই আপনি পর্দা লাগিয়ে মানুষের থেকে বিচ্যুত হতে চাইছেন। এদের তো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এরা কি করতো? এরা ওয়ান ডে গেম খেলতো। ভোটের দিন মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বুথে না যেতে দিয়ে, বুথ জ্যাম করে, রিগিং করে ভোটে জিততো বেশিরভাগ সময়। আপনি দেখেছেন পঞ্চায়েত নির্বাচন, লোকাল বডিজ গুলো নির্বাচনে, বিশেষ করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে কর্পোরেশন, বিধাননগরে কি ভোট হয়েছিল। আজকে তারা সব জেলে, আজকে সুজিত সব্যসাচী সব জেলে। কি পারফরমেন্স ছিল বিধাননগরের ভোটের, কি পারফরমেন্স তাদের। ফলে সেই পারফরমেন্স যারা দেখিয়েছে, আজকে মানুষ পারফরমেন্স দেখাচ্ছে। মানুষকে যারা পারফরমেন্স দেখেছে, আজকে মানুষ উল্টো পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে। তারা মানুষের জন্য, তারা বেসিক্যালি এখন সব লুকিয়ে পড়ছে, মানুষের থেকে লুকাতে হচ্ছে। দেখুন, আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, গোটা রাজ্যে কি এমন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করলেন যে স্বাস্থ্য পরিষেবা নিতে বিদেশ যেতে হয়? সরকারি ক্ষমতায় থেকে 15 বছরে কি সরকারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন যে আপনার চিকিৎসা মানে তার রাজ্যে, আপনার পিসির রাজ্যে নিতে পারেন না? নিশ্চিতভাবে তাহলে ব্যর্থ হয়েছেন। ইভেন যখন ক্ষমতায় ছিলেন তখনও চিকিৎসা করাতে বিদেশ গেছিলেন, আজকে ক্ষমতায় নেই, আজকেও চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছে। মানুষের মনে তো অনেক প্রশ্ন, এই বিদেশ যাত্রা, তার খরচ। এই যে আমি তো শুনছিলাম তারা সব হেলিকপ্টারে সব ঘুরে বেড়াচ্ছে। হেলিকপ্টারের কত চার্টার ফ্লাইট, তো চার্টার ফ্লাইটের কত ভাড়া? চার্টার ফ্লাইট বলতে পারেন অন্যজন দিচ্ছে। কে দিচ্ছে, কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? ক্ষমতায় নেই তাও দিচ্ছে। ক্ষমতায় থাকলে বুঝতাম যে ক্ষমতার একটা ক্ষমতার ভালোবাসা পেতে চাইছে, কিন্তু ক্ষমতায় নেই। না দিল্লিতে ক্ষমতায়, না কলকাতায় ক্ষমতায়, না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে রয়েছেন, না কেন্দ্রের সরকারে রয়েছেন। তারপরেও চার্টার ফ্লাইট কেন? কি থেকে আসছে? কুইড প্রো রিলেশন কি? এগুলো সব প্রশ্নের জবাব দিতে হবে। ওয়েট করো, সব প্রশ্নের জবাব করো। আর যদি সেটা না পাওয়া যায়, জনগণও তাহলে উপযুক্ত জবাব দেবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট মিটে গেছে 2 মাস অতিক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফেসবুকে দিচ্ছে হেল্পলাইন নাম্বার। ফোন করেছিলেন? ধরছে না ফোন করলে। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। দেখুন, তৃণমূল কংগ্রেসে ফোন নাম্বার দিয়ে করবে কি? ফোন করার লোক নেই তো। যতদিন তিনি ছিলেন, আপনি একটা ফোন নাম্বার দিলেন, ফোন করার লোক নেই। তৃণমূল কংগ্রেস করে এরকম লোক আপনি পুরো পশ্চিমবঙ্গ খুঁজে পাবেন না তো। কেউ এনসিপিআই করে, কেউ তিনোরিত করে, কেউ তিনোমিত করে, কেউ তিনো জেল করে। এবারে 21শে জুলাই মঞ্চ ওদের যে শুধুমাত্র এই ধর্মতলা বা সেই চত্বরে হবে তা না, বা কেউ কেউ বলছে দুটো মঞ্চ হবে না, তৃণমূলের মঞ্চ জেলে জেলে মঞ্চ হবে। ধরুন সুজিত বোস যেখানে আছে, সেখানে সুজিত বোস বক্তা হবে, জেলের অভ্যন্তরে পোডিয়াম তৈরি করে দেওয়া হবে। আর সামনে কারা বক্তব্য শুনবে? ডিম খাওয়া কালু, টমেটো খাওয়া লালু, এরা সব বক্তব্য শুনবে। যারা এতদিন ধরে 15 বছর ধরে এরা ইট, চুন, বালি, সুরকি সব সাপ্লাই করে যারা কাটমানি খেয়েছে, তারপরে সেই কাটমানি খাওয়ার জন্য আজকে ডিম খেয়েছে, ডিম খেয়ে যারা জেলে গেছে, তারা সুজিত বোস, তারপরে এই সব্যসাচী দত্ত, যারা যারা সব জেলের অভ্যন্তরে আছে, তারাও তো স্টেজ আলো করে বসে থাকতো। এখন যদি আবার টলিউডের অভিনেত্রীরা, জানি না তারা আবার সঙ্গ দিবে কিনা এই তৃণমূলের নেতা নেত্রীদের। আজকে মমতা ব্যানার্জির 21শে জুলাই মঞ্চে সঙ্গ দেবে তো এই টলিউডের নায়ক নায়িকারা, যারা স্টেজ আলো করে বসে থাকতো? মানে এখন কি মানে জমির জায়গাও মাপছে নাকি? দেখুন, আগে তো পারমিশন পেতে হবে, আগে তো পুলিশ তাদের বলবে, অ্যালোকেট করবে জায়গা, তারপরে সেখানে মাপা, সেখানে মঞ্চ তৈরি করা। এতদিন কি করেছেন? ক্ষমতায় ছিলেন 15 বছর, একটার পর একটা মামলা করে লোকে চাকরি চাই বলতে গেলেও বলতেন না, ও পুলিশ বলতো না আমরা ওদের বসতে পিটিয়ে তুলে দিতেন। হাইকোর্টে এসে মামলা করে তাদের একটার পর একটা মঞ্চকে ওই শহীদ মিনার থেকে শুরু করে ধর্মতলা চত্বরে বসাতে হয়েছিল। একদম। আর তখন যারা মামলা করছে,
আমার চেম্বারের নিচে কারা পাঠিয়েছে? চায়ের ভাঁড় জয়ের বোতল ছুঁড়েছে। আর আজকে লোকে ডিম ছুটছে। দেখুন, ডিম ছোড়া উচিত না, কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেস কি ছুঁড়েছে? চায়ের ভাঁড় ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে। আর তাদেরকে চায়ের ভাঁড় এবং বোতল ছোড়ার জন্য সরকারি তিরপল দিয়ে মমতা ব্যানার্জি পাঠিয়েছি, এই কুণাল ঘোষেরা পাঠিয়েছি। সেই কন্টেম্প এখনো মানে কন্টেম্পে শুনানি হয়েছে, এখনো বিচারের জন্য অপেক্ষারত। কে করেছে সব? বিচারপতির ছবি নিয়ে এসে সেই বিচারপতির ছবি পায়ে মারিয়েছেন। আজকে মানুষ আপনাদেরকে পায়ে মারিয়ে দিয়েছে। ক্ষমতার যে দম্ভ ছিল, সেই দম্ভকে চূর্ণ বিচূর্ণ করেছে। কেন করেছে? তার কারণ মানুষকে মানুষ মনে করেনি, আর প্রতিটি শ্রেণীর মানুষকে লুটেছে। কি নিম্নবিত্ত, কি মধ্যবিত্ত, কি উচ্চবিত্ত, পাড়ার প্রমোটার থেকে শুরু করে পাড়ার ভিখারি পর্যন্ত কাউকে ছাড়েনি। সকলের কাছ থেকে কাটমানি নিয়েছে। ভিখারির ভিক্ষাপাত্র থেকেও কাটমানি নেওয়া। ধর্মতলায় তো তিনি আর করতে পারবেনও না, কারণ হাইকোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি জায়গাটায় 144 ধারা ছিল। দেখুন, ধর্মতলা চত্বরে সকলের যে কোনো জায়গায়, উনি তো শুধু তাই না, ওখানে 21শে জুলাইয়ের মঞ্চ হতো বলে আমি মামলা করেছি। 21শে জুলাইয়ের মঞ্চ হতে বলে ওখানে দেবেন না, ওখানে মহারানী মঞ্চ বাঁধা হয়। 15 বছর ধরে কাউকে করতে দিয়েছে ওখানে? ওটা কি মহারানী নাকি মমতা ব্যানার্জি? যে মহারানীর মঞ্চ হয় বলে, মহারানীর মঞ্চ বাঁধা হয় বলে ওখানে কেউ যেতে পাবে না? এই মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মানুষ ভালো, এখনো পর্যন্ত ওদেরকে রেখে দিয়েছে। ওরা যা অত্যাচার করেছে 15 বছরে, ওদের অনেক বেশি ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি সহনশীল, তাই ওদেরকে এখনো পর্যন্ত ওই ডিমে টমেটোয় রেখেছে। অনেকদিন আগে ভেজে অন্য কিছু করে দেওয়া উচিত ছিল।